ক্যাম্পাসে বসে আনমনে সিগারেট খাচ্ছিল সাকিব। প্রকৃতির রূপ তখন শান্ত, গরমের শেষ দিকে। গাছের পাতাগুলো মনে হয় থেমে আছে। বসে বসে আনমনে সিগারেট খাচ্ছিল আর প্রকৃতির রূপের মজা উপভোগ করছিল। ঠিক তখনই একটা গলার স্বর শুনতে পায় সাকিব। সিগারেটে একটা লম্বা টান দিয়ে মাথাটা উপর করতেই ঠাস করে একটা থাপ্পড় বসে গেল সাকিবের গালে। হাত থেকে সিগারেটটা পড়ে যায় সাকিবের। সাকিব উঠে গিয়ে আবার সিগারেটটা হাতে নিল আর দাঁড়ালো। থাপ্পড়টা যে মেরেছে সে আর কেউ না, ভার্সিটির সিনিয়র আপু রিহা। তাই অতটা অবাক লাগেনি সাকিবের। ভার্সিটির সিনিয়র আপু, আর অনেক ছেলের ক্রাশ, আর রাগী, আর হবে নাই বা কেন, এত বড় ব্যবসায়ীর মেয়ে, এইটুকু তো থাকা আবশ্যক। এই ঝামরা, তুই জানোস না এটা ভার্সিটি? আর তখন থেকে এইভাবে বসে সিগারেট খাচ্ছিস কোন সাহসে? সরি বলেই হাঁটা দিল আর চলে আসলো বাসায়। বাসায় এসে দিল লম্বা একটা ঘুম। কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারেনি সাকিব। উঠে দেখে 10টা বাজে। বিছানা ছেড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হলো। তারপর একটা প্যান্ট আর টি শার্ট পরে বাসা থেকে বেরিয়ে চলে গেল সুমন মামার দোকানে। মামা একটা চা দেন আর একটা রয়্যাল নেক্সট দেন। তারপর মামার কাছ থেকে সিগারেটটা নিয়ে জ্বালালো আর পোড়াতে শুরু করলো নিজের অন্তর এবং ঠোঁট। মনে সুখে চা খাচ্ছে আর সিগারেটের ধোঁয়ায় কলিজা কালো করতেছে আর মনে মনে ভাবতেছে, রাতের শহর নাকি অনেক সুন্দর। আসলে সত্যি কথা, এই ব্যস্ত শহরে নিষ্ঠুরতার প্রমাণ দেয় তা রাত্রিকালীন। তখন বোঝা যায় কংক্রিটের দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। চা আর সিগারেট শেষ করে বাসায় এসে পড়ল সাকিব আর গিটারটা নিয়ে ছাদে উঠল। এক কোণে বসে মনের ভেতর গেঁথে রাখা সেই পুরনো সুরটা তুলল। এটা সাকিবের নিত্যদিনের কাজ। চট্টগ্রাম থেকে আসছে আজকে 8 দিন। বাবার রেখে যাওয়া ফ্ল্যাটে এসে উঠেছে। এত বড় একটা বাসা রেখে গেছেন সাকিবের জন্য। একার জন্য কিছুক্ষণ বসে থেকে সাকিব উঠে চলে গেল। গিয়ে দেখে রাত তখন 2টা। তাই সিগারেট একটা জ্বালিয়ে শুয়ে পড়ল। সিগারেট শেষ হতেই চোখ দুটো লাগালো। দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো। সকালে রোদের আলোয় ঘুমটা ভাঙল সাকিবের। উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে ঝোলালো। তারপর নিচে এসে একটা রিক্সা ডাক দিল আর রওনা হলো কলেজের উদ্দেশ্যে। বাবার রেখে যাওয়া বাইকটাই অনেক ধুলো জমে গেছে, নিয়ে বের হতে ইচ্ছে করে না সাকিবের। রিক্সায় ভালো লাগে। ভার্সিটির গেটে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে একটা সিগারেট ধরিয়ে ভেতরে গেল সাকিব। আর মনে হারছিল। ঠিক তখন কে যেন সাকিবের শার্টের কলার ধরে। উপরে তাকিয়ে দেখে 3য় বর্ষের ছাত্র শিহাব, মানে বড় ভাই। কিরে, তোর সাহস তো কম না, আমাদের সামনে সিগারেট টানতে টানতে যাস? ভাই ছেড়ে দেন না প্লিজ। আমি একজন ভাঙা মরে যাওয়া গাছের মতো উদাস মানুষ। শালা, রাখ তোর এসব আবেগী ডায়লগবাজি, সিগারেট ফেল। সাকিব মনে মনে বলল। ধ্যাত, মেজাজটাই খারাপ করে দিল সকাল সকাল। সিগারেটটা নামিয়ে মাথা নিচু করে হাঁটা ধরল। তাদের কথার আর পাত্তা দিল না। পেছনে হয়তো অনেকেই ডেকেছে। হাঁটতে হাঁটতে এসে বসলো বট গাছের নিচে আর মনে সুখে সিগারেট টানতে লাগলো। হঠাৎ কোত্থেকে আবার রিহা আপু আসে। সাকিব দেখেও না দেখার ভান করলো। এই শালা ওঠ, এদিকে টাকা। সাকিব ওনার দিকে তাকালো। উঠে দাঁড়া। জি বলেন। তোকে না বারণ করেছি এখানে সিগারেট না খেতে। সরি। নাম কি তোর? সাকিব হাসান। কোন ইয়ার? প্রথম বর্ষে ম্যানেজমেন্ট। বাসা কই তোর? এত কিছু জানার প্রয়োজন নেই, আসি। এ বলেই হাঁটা ধরল ক্লাসের দিকে আর রিহা আপু এক দৃষ্টিতে তাকিয়ে আছে পেছন থেকে। ক্লাস একটা শেষ করে আবার বেরিয়ে চলে গেল বট গাছের নিচে। যখনই বসলো অমনি কে যেন হাত রাখে সাকিবের কাঁধে। সাকিব তাকাতেই দেখে রিহা আপু, সাথে আরো 2টো মেয়ে। এই, তখন তুই এভাবে চলে গেলি কেন? আমার ক্লাস ছিল তাই। তাহলে বাকি ক্লাস না করে বেরিয়ে আসলি কেন? সিগারেট খাবো তাই। থাপ্পড় কি আরেকটা খেতে চাস? মন চাইলে মারতে পারেন। তোকে কিন্তু এখন থাপ্পড় মারবো না, হাত পা ভেঙে ফেলবো একদম। অসুবিধা নাই। ঠিক তখন সাকিব গিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। কেউ একজন পেছন থেকে লাথি মেরেছে। সাকিব নিজেকে কোনো মতে সামনে ঘুরে তাকায়। লাথিটা আর কেউ মারেনি, সেই বড় ভাইয়া মানে শিহাব ভাই মেরেছে। তার সাথে আরো 4-5টা বন্ধু তার।
এই তুই ওর সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে পাস? ওই তোকে বলছি ওকে মারতে, তুই কেন এখানে আসলি? না, তখন থেকে দেখছি ও বেয়াদবি করে চলেছে। আমার সামনে সিগারেট খায়, মুখে মুখে কথা বলে, আর এখন তোর সাথে তর্ক করছে। একে তো আই থাম, যা তুই এখান থেকে, আমি দেখে নিচ্ছি। যা যা। উল্টাপাল্টা কিছু করলে বা বললে আমাকে একটা ডাক দিস শালা। আচ্ছা যা। তারপর শিহাব সেখান থেকে চলে যায় তার বন্ধুদের নিয়ে। আর সাকিব উঠে আগে একটা সিগারেট ধরায় আর টানতে টানতে গাছের নিচে গিয়ে বসে। রিহা ও তার বান্ধবীরা অবাক চোখে তাকিয়ে থাকে। মানুষ কতই না খারাপ, ক্ষমতার জোরে অন্যের সাথে খারাপ ব্যবহার করে। এই দুনিয়ার ক্ষমতা ছাড়া কেউ ভালোভাবে থাকতেই পারে না। জোর যার মূল্য তার, কথাটা সত্য। সিগারেটে লম্বা টান দিচ্ছে আর সেই পুরনো অভিমানটার কথা ভাবতেছিল। আমি তো কোনো দোষ করি নাই, তাহলে সে কেন এত বড় একটা শাস্তি দিল আমাকে? মানুষ বড়ই অদ্ভুত। আজ একটা স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দেখিয়ে পরে হাত ছেড়ে দিয়ে চলে যায়। একবারও ভাবে না স্বপ্ন দেখা মানুষটার কি হবে। ওই রিহা আপুটাকে হুঁশ ফিরে সাকিবের। ওনার দিকে তাকাতেই দেখে উনি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন সাকিবের দিকে। মনে হয় চোখ দুটো দিয়ে গিলে খাবেন। কিরে, তোকে কতক্ষণ ধরে ডাকতেছি, কোনো ধ্যান ছিল না না? হ্যাঁ, বলেন, কি বলবেন? তোর বাসা কোথায়? জেনে কি করবেন? যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। সাবার। ফ্যামিলির সাথে থাকিস নাকি? না, একা। একা মানে? তোর বাবা মা কই থাকে? দূরে কোথাও, সেখান থেকে আসা সম্ভব না। কথাটা শুনে রিহা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কি ভেবে যেন তার বান্ধবীদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর সাকিবের পাশে এসে বসে। সাকিব তখনও মনে সুখে সিগারেট খাচ্ছে। পড়াশোনার খরচ চালাস কিভাবে? বাবা রেখে গিয়েছিল, ওইগুলো দিয়েই হয়ে যায়। আগেও কি এখানেই থাকতি? না, চট্টগ্রাম। ও, তোর পরিচিত কেউ নেই এখানে? না। তো একা চলিস কিভাবে? অভ্যাস হয়ে গেছে। তুই শালা একটা বোরিং মানুষ, যা জিগাই তারই উত্তর দেস। শালা কথা বলতে কি লজ্জা লাগে? ভালো লাগে না, আসি। এ বলে সেখান থেকে উঠে চলে আসলো সাকিব। আর রিস্কা একটা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। শহরটাও কেমন যেন চঞ্চল চড়ুইয়ের মতো। দিন হলে কত রকমের কত কিছু দেখা যায়, আর রাত হলে একেবারে নীরব পথিকের মতো হয়ে যায়। বাসার সামনে রিস্কা দাঁড়াতেই নেমে ভাড়া মিটিয়ে ভেতরে চলে গেল। আর আবার শরীরটা এড়িয়ে দিল বিছানার উপর। হঠাৎ যেন সারা রাজ্যের ঘুম সব এসে সাকিবের চোখে হানা দেয়। ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুমভাবে সাকিব রীতিমতো অনেকটাই অবাক হয়, কারণ সাকিবকে ফোন করার মতো কেউই নাই। এরই মধ্যে দুইবার রিং হয়ে কেটে যায়। তৃতীয়বার রিং হতেই সাকিব ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। হ্যালো, কে বলতেছেন? ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন তোর? কণ্ঠ শুনে সাকিব বুঝতে পারল এটা কেউ না, রিহা আপু। ঘুমেছিলাম। আর আপনি আমার নাম্বারটা কই পাইলেন? সেটা তোর জানার দরকার নেই। কয়টা বাজে দেখেছিস? পড়ে পড়ে ঘুমাচ্ছিস যে। ঘড়ির দিকে তাকাতেই সাকিব দেখে রাত 9টা বেজে গেছে। শালা, কি ঘুমটাই না দিলাম। আচ্ছা, ফোন কেন করেছেন? খাওয়া দাওয়া করছিস? না। কেন? কয়টা বাজে, এখনো খাস নাই কেন? খেতে মন চায় না, রাখি। ফোন রাখবি তো তোর কপালে দুঃখ আছে। তোর বাসায় গিয়ে তোকে পেটাবো, মনে রাখিস। শালার কি মেয়ে রে বাবা, আমাকে নাকি আমার বাসায় এসে পেটাবে। থাক, তার চেয়ে ভালো কি বলে শুনি। আচ্ছা বলেন, কি বলবেন? শোন, এখন সুন্দর করে ফ্রেশ হয়ে তোর বাসা নিচে আয়, আর তাও 10 মিনিটের মধ্যে। মানে নিচে কেন যাব? আমি আছি, তাড়াতাড়ি আয়। কেন? সাকিব কিছু বলার আগেই কল কেটে দিল। আর সাকিব বলতে লাগলো, যা বাবা, কেটে দিল। এই কি মেয়ে রে বাবা, আমার বাসার নিচে করে কি? এমনিতে তো কলেজে শান্তি দেয় না, এখন আবার বাসায়ও। আরও আমার বাসা চিনল কিভাবে? এসব পরে ভাববো, আগে নিচে যাই। সাথে সাথে ফ্রেশ হয়ে নিচে চলে গেল সাকিব। গিয়ে দেখি হাতে কে যেন একটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতেই, কিরে, এতক্ষণ লাগে আসতে? এখানে কেন আসছেন? তুই ভার্সিটি এসেই মনে হয় ঘুমিয়েছিস, তাই না? জি। গাধা। আচ্ছা, এই নে, এটা কি? এখানে তোর জন্য খাবার নিয়ে এসেছি। কথাটা শুনে সাকিব তো আসমান থেকে পড়ল। আর সাকিব ভাবতে লাগলো, আমার জন্য নাকি খাবার নিয়ে এসেছে? এটা কিভাবে হতে পারে? কেনই বা হয়েছে?
ঠিক তখনই সাকিবের মাথায় একটা চাটি পড়ে। সাকিব তাকাতে রিহা আপু বলে, এই হারামজাদা আবার কই গেল? কোথাও না। নে ধর এটা। না, লাগবে না। থাপড়া মুখ, ধর এটা। এক প্রকার জোর করে দিয়ে চলে গেল। সাকিব তো থ হয়ে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, শালার চেনা নাই জানা নাই আমার জন্য খাবার নিয়ে এসেছে। বক্সটা হাতে নিয়ে গেল সুমন মামার দোকানে, গিয়ে একটা চা আর একটা সিগারেট নিল। চা খাচ্ছে আর সিগারেটের ধোঁয়া ছাড়তেছে। সিগারেটে যে প্রকার শান্তি আছে তা অন্য কোনো কিছুতেই নেই। সিগারেটকে হয়তো অনেকেই দেখতে পারে না, তবে সেটার আসল মজা তারাই জানে যারা এটা মনে সুখে টানে। এই রঙের দুনিয়ায় সবাই নিজেদের রং বদলালেও চা এবং সিগারেট কখনো তাদের রং বদলায় না শেষ হওয়া পর্যন্ত। চা শেষ করে আরেক প্যাকেট সিগারেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো সাকিব। বাসায় এসে বক্সটা ডাইনিং টেবিলের ওপর রেখে গেল রুমে। বিছানায় বসতেই পেটে বাস পড়তে শুরু করে সাকিবের। প্রচুর খিদে লেগে গেছে বুঝতে পারল সাকিব, কারণ সেই দুপুর থেকে এখনো পেটে কিচ্ছু পড়েনি। তাই উঠে চলে গেল ডাইনিং টেবিলে। সাকিব অবশ্য আজ রান্না করেনি, তাই কি আর করা, রিহা আপুর দেওয়া বক্সটা খুলল। আহ, কি সুন্দর গন্ধ খাবারের। বক্সটা খুলতেই দেখলো গরুর ভুনা আর পোলাও। একে তো প্রিয় খাবার, তার উপর আবার খিদে, তাই আর সাকিব অপেক্ষা না করে শুরু করলো খাওয়া। খেয়ে দিয়ে সিগারেটের প্যাকেট নিয়ে চলে আসলো রুমের ব্যালকনিতে। একটা টি টেবিল আর একটা জয়েন্ট সোফা রাখা সেখানে। আগে সাকিবের আব্বু বসে এখানে কফি আর সিগারেট খেত। গিয়ে বসলো সোফায়, তারপর সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। রাত 12টার দিকে প্যাকেটটা শেষ করে রুমে এসে শুয়ে পড়ল। আর তখনই ফোনটা আবার বেজে ওঠে। স্ক্রিনে তাকাতেই দেখলো সেই নাম্বারটা, মানে রিহা আপু। রিসিভ করলো না সাকিব, আবার ফোন আসে। এবার বিরক্তি নিয়ে রিসিভ করলো। এই শালা বাদর, এতক্ষণ লাগে একটা ফোন রিসিভ করতে? ব্যস্ত ছিলাম। খাইছ? হুম। রান্নাটা কেমন হয়েছে রে? আপনার আম্মুকে ধন্যবাদ জানিয়ে দিন আমার পক্ষ থেকে, ভালোই হয়েছে। হাদারাম, আম্মু না, আমি রান্না করছি, কুত্তা। ও, আপনি রাতেও জানেন? বাহ। কেন, না পারার কি আছে? না কিছু না, রাখি। কেন, কথা বললে কি হয় রে? রাখি, ঘুম আসবো, বাই। এ বলে ফোন রেখে দেয় সাকিব আর বলতে লাগলো, শালার এই মেয়েটা দেখে আমার পিছুই ছাড়ছে না। উফ, প্যারা একটা। বলেই সাকিব ঘুমিয়ে পড়ল। আর কিছুক্ষণ পর ঘুমের রাজ্যে পা বাড়িয়ে দিল। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে সাকিবের। সাকিব ফোনটা হাতে নিল আর দেখতে পেল রিহা কল দিছে। সেটা দেখে সাকিব বলল, হ্যাঁ, ওই প্যারাটাই কল করেছে, ধর। ফোনটা বিছানায় রেখে চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে কাঁধে ব্যাগটা নিয়ে ফোনটা নিল আর দেখতে পেল বাপরে, 9টা কল। না জানি আজকে কি করে ভার্সিটিতে গেলে। যে পরিমাণ রাগ মেয়েটার, তার উপর আবার ফোনও রিসিভ করে নাই। আল্লাহ জানে কি হয়। এসব ভাবতে ভাবতে বেরিয়ে একটা রিক্সা নিল এবং চলে গেল ভার্সিটির দিকে। গেটে নেমেই ভাড়া দিয়ে পেছনে ঘুরতেই দেখলো রিহা সামনে দাঁড়িয়ে আর রাগী চোখে তাকিয়ে আছে। এই হাদারাম, ফোন কেন রিসিভ করছিস না? না মানে ওই কি ওই? হ্যাঁ, না মানে ওয়াশরুমে ছিলাম। একটা থাপ্পড় দিয়ে গালে সবগুলা দাঁত ফেলে দেবো, হারামজাদা। রিহার ধমক খেয়ে সাকিব আর কোনো কথা বলল না। ধ্যাত, মুডটাই নষ্ট করে দিল। যা শালা, আজ আর ক্লাসই করব না। তাই আর ক্লাসের দিকে না গিয়ে চায়ের দোকানে গিয়ে বসলো এবং দোকানিকে বলল একটা সিগারেট দিতে এবং আরেকটা চা বানাতে। তারপর চা আর সিগারেট নিয়ে বসে বসে পুরনো কথা ভাবতেছে। খাওয়া শেষ করেই যেই উঠে পেছনে ঘুরলো, অমনি দেখতে পেল রিহা দাঁড়ায়া রয়েছে। কিরে, তুই সেখান থেকে ক্লাসে না গিয়ে এখানে আসলি কেন? আজ ক্লাস করতে ইচ্ছে করছে না, তাই। তাহলে এদিকে আয়। কোথায়? আয় না, এত কথা বলিস কেন? সাকিব আর কিছু না বলে ওনার পেছন পেছন গেল। দেখলো উনি একটা রিক্সায় উঠে সাকিবকেও উঠতে বলে। কিরে, ওঠ। না, আমি যাব না। এই চুপচাপ উঠবি নাকি নেমে থাপড়াবো? ইচ্ছা না থাকা সত্ত্বেও গিয়ে উঠে বসল, না হলে কখন যে আবার বেড়ে বসে কে জানে। রিক্সায় সাকিব একটু চেপে বসেছিল, তা দেখে রিহা বলে, পড়ে যাবি, আরো আয়। কিছু হবে না। এদিকে আয়। এ বলেই রিহা তার দিকে টান দেয়। সাকিব একেবারে ওনার সাথে লেগে বসে।
মেয়েটা কিন্তু যথেষ্ট সুন্দরী, দুধে আলতার মতো শরীর, ব্রাউন খোলা চোখ, চোখের চাহনি যে কাউকে তার প্রেমে ফেলবে। তার উপর ঠোঁটের মাঝ বরাবর তিল, পুরোই মায়া ভরা এক পরি। রিক্সা করে দুজনে একটা পার্কের সামনে এসে নামলো। তারপর পার্কের ভেতরে গেল এবং একটা বেঞ্চে গিয়ে বসল। সাকিব পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়। তখনই রিহা বলে ওঠে, এসব ছাইপাস খেতে ইচ্ছে করে কিভাবে? আপনি বুঝবেন না। আচ্ছা, তুই এমন একঘেয়েভাবে চলিস কেন? না কারোর সাথে কথা বলিস, না একটু ভালোভাবে চলাফেরা করিস? এমনি ভালো লাগে না কিছুই। কেন? যখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিব তখন বাবা মারা যায়। তার 3 দিন পর মাও চলে যায় বাবার সাথে। আমি একমাত্র ছিলাম, অনেক আদরে ছিলাম। কিন্তু বাবার হঠাৎ স্ট্রোকের কারণে ওনার মৃত্যু হয়, আর সেটা শোক মা নিতে না পেরে উনিও চলে যায় আর আমাকে একা করে রেখে যায়। অনেকটা ভেঙে পড়েছিলাম, তবে ভেবেছিলাম আমার কলিজাটাকে নিয়ে একটু ভালো হয়ে সুন্দর একটা জীবন কাটাবো, কিন্তু তাও হতে দিল না। সেও আরেকজনকে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যায়। বা আমার মৃত্যুর মনের মানুষটা ছেড়ে চলে যাওয়ায় সব মিলিয়ে আমি এমন একটা অবস্থায় ছিলাম যা ভেবে নিয়েছিলাম যে আত্মহত্যা করব। কিন্তু পরে সজীব আমাকে বুঝিয়ে ঢাকা পাঠিয়ে দেয় ভার্সিটিতে পড়াশোনা করতে। আর সে বাবার কোম্পানি থেকে দেখতে 3 মাসের জন্য মালয়েশিয়ায় যায়। এইসব বলেই সাকিব দেখলো সিগারেট প্রায় শেষের দিকে, তাই সেটা ফেলে দিয়ে আরেকটা জ্বালালো। আর দেখলো রিহা সব শুনিয়ে চুপ হয়ে বসে আছে। আচ্ছা, তোর ভালোবাসার মানুষটার নাম কি ছিল? পাখি। ও, আর তোর বাবার বিজনেস তুই না দেখে তোর বন্ধুকে দেখতে দিলে যে? ও আমার সাথে একদম ছোটবেলা থেকেই আমাদের বাসায় কাজ করত আর পাশাপাশি পড়াশোনা করত। তবে আমি তাকে সবসময় ভাই ভেবে এসেছি। ও, তারপর? তারপর আর কি, আমি ঢাকায় এসেছি। হুম। তারপর দুজন অনেকক্ষণ চুপ করে বসেছিল। হঠাৎ করে রিহা বলে উঠল, এই, যা বাদাম নিয়ে আয়। আমি? যা। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও সাকিব যেতে লাগলো আর বলতে লাগলো, শালা খুব ভালোই প্যারা দিচ্ছি তো দেখি। কেন যে আসলাম এখানে পড়তে, তার চেয়ে চট্টগ্রামে অনেক ভালো ছিল। ধ্যাত। বাদাম নিয়ে সাকিব রিহার কাছে গেল। এ নিন আপনার বাদাম। থ্যাংক ইউ। হুম। এনে তুইও খা। না, আমি খাবো না, আপনিই খান। ওকে। আচ্ছা, তোর সাথে ঈশিতার রিলেশন কতদিনের ছিল? 3 বছর। ও, তো একবারও তোর কথা ভাবি নাই বিয়ে করে ফেলেছে? বাবা মারা যাওয়ার পর ভাবছে হয়তো আমি তাকে সুখী রাখতে পারবো না, তাই চলে গেছে। আচ্ছা শোন না। বলেন। আমার ফ্রেন্ড হবি? দরকার নাই, আর আপনি সিনিয়র। সিনিয়র হয়েছে তো কি হয়েছে, কর না ফ্রেন্ডশিপ। দরকার নাই, একা অনেক ভালো আছে। সাকিব কথাটা বলার সাথে সাথে রিহা শার্টের কলার ধরে সাকিবকে তার মুখের সামনে নিয়ে চলে যায় আর বলে, শালা হাড্ডি ভেঙে ফেলবো একদম। আজ থেকে তুই আমার আর আমি তোর ফ্রেন্ড, কথাটা যাতে মাথায় থাকে। সাকিব কিছুই বলল না, কারণ এখন কিছু বললে হয়তো আরও রেগে যাবে, তখন না জানি কি করে, তাই চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রিহা আবার বলে ওঠে, আচ্ছা চল যাওয়া যাক। হুম। তারপর দুজন সেখান থেকে উঠে আবার একটা রিক্সা নিল এবং রওনা হলো বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় সাকিব একটা কথাও বলেনি। রিহা তো কথা বলেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই, বলছে তো বলেই যাচ্ছে। সাকিব শুধু শুনতেছে আর হুম হুম করতেছে। রিক্সা সাকিবের বাসার সামনে আসতেই সাকিব নেমে পড়ে, আর যেই ভাড়া দিতে যাবে অমনি আবার রেগে গিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তোরা বলছি তাড়া দিতে, যা তুই। আমি অন্যর কাছে কিছু আশা করি না। থাপ্পড় দেবো, সোজা যা। কি আর করার, তাই চুপচাপ হেঁটে চলে যায় সাকিব নিজের ফ্ল্যাটের দিকে আর বলতে থাকে, শালা এই কোন ঝামেলা গলায় পড়লো আবার, আল্লাহ জানে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ল। ভালো লাগছে না কিছু সাকিবের। হঠাৎ করে ফোন বেজে ওঠে সাকিবের। বুঝতে বাকি রইল না কে ফোন দিছে, তাই আর স্ক্রিনে না তাকিয়ে সোজা রিসিভ করে কানে ধরল আর বলতে লাগলো, হ্যাঁ বলেন, আবার কেন ফোন করেছেন? কিছুক্ষণ আগেই তো রিক্সা করে দুজন আসলাম, যেতে না যেতে আবার ফোন। কিরে মামা, হঠাৎ কার সাথে রিক্সা করে ঘুরতেছিস? পড়াশোনা করতে গিয়ে কি মেয়ে নিয়ে ঘোরাঘুরি করছস নাকি? এ রে, এ তো সচিব, ও হঠাৎ এ সময়ে ফোন করবে তা তো কল্পনায় করিনি। যা চালা।
না রে মামা, আসলে আরে তোর আসল নকল বাদ দে, ভাবির নাম বল। ধোশালা তেমন কিছু না, তা হঠাৎ এই সময় ফোন করলি যে? মামা আমি ঢাকা এয়ারপোর্টে, তুই কোথায়? এয়ারপোর্টে মানে? তুই দেশে ফিরলি কখন? আর আসবি যখন একটা ফোনও তো করলি না। আরে রিল্যাক্স, আমি ভাবছি তোকে সারপ্রাইজ দেব, কিন্তু উল্টো আমি সারপ্রাইজ পেয়ে গেলাম। আরে বললাম না তেমন কিছু না। আচ্ছা এখন কই আছোস? আমি গাড়িতে বাসার দিকে আসতেছি। ওকে আয়, তারপর কথা বলবো। ওকে। ফোনটা রেখে উঠে বসলো আর কিচেনে গেল সজীবের জন্য খাবার বানাতে। রান্না করা শেষ হতেই কলিং বেল এর আওয়াজ শুনতে পেল। সাকিব বলতো এসে গেছে, তাই গিয়ে দরজা খুলতেই দেখে সজীব দাঁড়িয়ে আছে। ও সাকিবকে দেখেই জড়িয়ে ধরল। কেমন আছিস ভাই আমার? এই তো ভালো, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। তা দাঁড়িয়ে থাকবো? আরে না, ভেতরে আয়। কই আসো। আসো মানে? আর কে এসেছে? বললাম না একটা সারপ্রাইজ। কিন্তু কে? আসো না। এই বলেই তার পেছন থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। দেখে সাকিব রীতিমতো অনেকটা অবাক হলো আর ভাবতে লাগলো, এখানে কি করে আসতে পারে? আর সজীবের সাথেই বা কেন? কিরে সজীব, তুই রিমিকে কই পালি? আর ও তোর সাথে কেন? আগে ভিতরে চল, তারপর সব বলছি। আয়। তারপর সবাই ভেতরে গিয়ে সোফায় বসলো। সাকিব আবার উঠে গিয়ে সবার জন্য হালকা নাস্তা নিয়ে আসলো। সবাই চা খাচ্ছে আর সজীব রিমিকে বলতেছে, কেমন লাগলো বাসা? খুব সুন্দর। আসলে বন্ধু, রিমিকে পেয়েছি মালয়েশিয়াতে। সেখানে ওর একটা ফুফাতো ভাইয়ের সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়েছে, তাই তাকে নিয়ে দেশে চলে আসছি। রিমি আর সজীব সেই ইন্টারমিডিয়েট থেকে দুজনকে ভালোবাসে। মাঝখানে রিমির বিয়ে ঠিক হয়ে যাওয়াতে তাকে তার পরিবার মালয়েশিয়া নিয়ে চলে যায়। তাই তো বলি যে হঠাৎ করে দেশে কেন আসলি। যাই হোক, ভালো করেছিস, দুজন বিয়ে করে এখানে থেকে যাবি আর কি। আর আমি আর একটা রুম ভাড়া নিয়ে নেব। না ভাইয়া, দরকার নেই, আপনিও থাকবেন সাথে। এটা হয় না, কারণ এক ফ্ল্যাটে দুই ছেলে এক মেয়ে থাকলে মানুষ নানান রকম কথা বলবে। আর তার চেয়ে ভালো আমি আলাদা থাকবো। না বন্ধু, তুই কোথাও যাবি না, এখানে থাকবি। আরে ওকে, এখন বিয়ে করব না, তুই যখন বিয়ে করবি তখন একসাথে করব, তার আগে না। সেটা কেমন কথা? চুপ একদম, আর কোনো কথা না, এখানে থাকবি আর একসাথে বিয়ে করব। কি আর করার, সাকিব জানে সজীব কখনো সাকিবকে ছাড়া কিছু করে না, তাই তাকে এতটা ভালোবেসে আর নিজের ভাইয়ের চেয়েও বেশি দেখতে পারে। তারপর সবাই এটা সেটা নিয়ে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারল না। তখন হঠাৎ বাসার কলিং বেল বেজে ওঠে আর সাকিব ভাবতে লাগে, এ সময় আবার কে আসবে? রাত তখন 9টা। এ অসময়ে তো কেউ নেই আমার এখানে আসার মতো। তখন রিমি বলে ওঠে, ভাইয়া আপনি গিয়ে দরজা খুলুন, আমি টেবিলে খাবার দিচ্ছি, আর তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। তাই আর কেউ কিছু না বলে সজীব তার রুমে চলে গেল। রিমি রান্নাঘরে গেল আর সাকিব দরজা খুলতে গেল। দরজা খুলতে সাকিব আকাশ থেকে পড়ল আর বিড়বিড় করে বলতে লাগলো, রিহা আপু একেবারে বাসায় চলে এলেন, আর তাও এত রাতে। এই হারামজাদা, তোর মোবাইল কই? আর কতক্ষণ লাগে দরজা খুলতে? আপনি এই সময় আমার বাসায় কি করেন? কেউ দেখলে অনেক খারাপ ভাবে। চুপ একদম, তুই ফোন ধরছিলি না কেন দেখে? আমি তো এখানে এসেছি। যা শালা, বলেই তো গিয়েছিলাম ফোন যে আমার রুমে রেখে আসি। দেখি সর। এ বলেই রিহা সাকিবকে ঠেলে রুমে ঢুকে গেল আর ভেতরে ঢুকেই সবার আগে রিমির সামনাসামনি হয়ে পড়ে। সাকিব বুঝতে পারল এটা দেখার জন্য রিহা একেবারেই প্রস্তুত ছিল না, যার জন্য রিহা একবার সাকিবের দিকে একবার রিমির দিকে তাকাচ্ছিল। আর সাকিব বলতে লাগলো, না জানি আজকে কি হয়। কি ব্যাপার? সাকিব মেয়েটা কে? ও হচ্ছে সত্যি করে বলবা কিন্তু। সাকিব শুনে পুরো থ হয়ে গেল। তুই থেকে সোজা তুমি? ও হচ্ছে রেমি, আমার ভাই সজীবের গার্লফ্রেন্ড। সত্যি নাকি অন্য কিছু? আর সজীব বাবা কোথায়? কে রে আমাকে খুঁজতেছে? তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে কথাটা বলে সজীব। আর সজীবের কণ্ঠ শুনে রিহা আপু সেদিকে তাকায়। আপনি সজীব? হ্যাঁ, কিন্তু কেন? উনি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রিহা। কোন রিহা? ঠিক চিনলাম না তো। আমাকে আপনি চিনবেন না। এই রাকিব, কে রে উনি? দোস্ত, উনি তোরে বললাম যে তখন আমার ভার্সিটির একটা সিনিয়র আপুর ব্যাপারে, ইনি হলেন সেই।
ও, এতক্ষণে চেললাম। তা এত রাতে এখানে করেন কি? আসলে আমি এসেছিলাম ওর জন্য খাবার নিয়ে। ওটাটা জানি খাবার রান্না করে না সহজে, সারাদিন চা আর ছাইপাস খেয়েই পড়ে থাকে। তো এখানে এসে রিমিকে দেখে পুরোটা অবাক হয়ে যায় আসলে। ও, এই ব্যাপার। আসলে আমি আর রিমি মালয়েশিয়া থেকে আসছি কিছুক্ষণ আগেই। আপনার বিষয়ে সব বলেছে সাকিব আমাকে, আজকে দেখলাম। তা দাঁড়িয়ে আছেন যে, বসুন না। এই এখন কোনো বসা বসে হচ্ছে না, সবাই খাবার টেবিলে চলো। আপনিও চলেন। জানি এখনো খান নাই, সাকিব রিহাকে উদ্দেশ্য করে বলল। তুমি কিভাবে জানো যে আমি এখনো খাইনি? সবই জানি, আসেন। তারপর সবাই গেল খাবার টেবিলে। গিয়ে বসতে রিমি সবাইকে খাবার বেরিয়ে দিতে লাগলো। তারপর সেও নিয়ে খেতে বসলো। আর এদিকে রিহা মনে মনে ভাবতেছে, শালা খচ্চর বান্দর হাতারা সব বুঝে, কিন্তু এটা বোঝে না যে এই তোকে আমি চাই, তোকে ভালোবাসি, একটা কথা। খাওয়া দাওয়া শেষ করে সবাই এসে সোফায় বসলো। রাত তখন 11টা। সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ সাকিবের চোখ যায় রিহার দিকে। আর সাকিব ভাবতে থাকে, কি অপরূপ চেহারা, অসম্ভব মায়াতে ঘেরা। কথা বলার সময় তার ঠোঁট দুটোর নাড়াচাড়া দেখে ইচ্ছে করছে এখনই গিয়ে সেগুলো দখল করে নেই, কিন্তু অনুমতি নেই। রেশমি কালো চুলের আড়ালে লুকিয়ে থাকা ঘাড় আমাকে উকি দিচ্ছিল, যেন বলছে এসে একটা ভালোবাসা দিয়ে যায়। তখনই কারো তড়ির শব্দে ধ্যানটা ভেঙে যায় সাকিবের। কই, না না না, আমি তো। থাক, বাদ দে। আচ্ছা, সারা রাত কি এভাবেই বসে গল্প করবে নাকি ঘুমাতেও যাবে? সময় তো অনেক হলো। সাকিব ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজে। কিরে, 12টা বাজেছে? আড্ডাই ছিলাম, তাই খেয়াল করিনি। তা বাসায় যাবে না? ওই শালা পাগল তুই, এত রাতে বাসায় কিভাবে যাবে? সেটাই তো ভালো, এটাই উনি এখানে আজকে থেকে যাক। ওনার অসুবিধা না হলে আমি মানা করব না, বাকিটা উনিই জানে। আপু, আপনার কোনো অসুবিধা হবে নাকি? না, অসুবিধা কিসে? আচ্ছা তাহলে যা, যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তুই ওনাকে ওনার রুমটা দেখিয়ে দে। তারপর রিমি আর সজীব তাদের রুমে চলে যায়। আর সাকিব রিহাকে সাকিবের পাশের রুমটা মানে গেস্ট রুমটা দেখিয়ে দিল। রিহা ভেতরে চলে গেলে সাকিবও তার রুমে চলে এলো। শুয়ে শুয়ে ভাবছিল সাকিব, রিহা আপু আসলে মায়া লাগানোর মতোই একজন মেয়ে, যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আমার কত খেয়াল রাখে। উনি কি আমাকে ভালো টালোবাসে নাকি? না না, তা কি করে হয়? ওনার বাবা অনেক বড় ব্যবসায়ী, আর আমি এতিম, কখনোই ভালোবাসবে না। ধুর, এইসব কেন ভাবছি? একা একাই তো অনেক ভালো আছি। ঘুম আসছিল না সাকিবের, সেজন্য গিটারটা নিয়ে ব্যালকনিতে এসে বসে। আর আস্তে আস্তে গিটারে আয়ুব বাচ্চুর স্যারের সেই চিরচেনা গানের সুরটা তুলল এবং ধীর গলায় গান গাইতে লাগলো। সেই তুমি কেন এত চেনা হলে। একের পর এক সিগারেট খাচ্ছে আর গান গাইতেছে, যেন মনটা অন্যরকম লাগছে। নিজেকে খুব একা মনে হচ্ছে সাকিবের অপর দিকে। সাকিবের রুমের পাশের রুমে মানে যে রুমে রিহা আছে, সে রুমে সাকিবের ব্যালকনি বরাবর একটা জানালা আছে। সেখানে কান পেতে বসে চোখ দুটো বন্ধ করে খুব ধীর শান্তভাবে সাকিবের গান শুনছে রিহা। রাত 2টা পর্যন্ত সেখানে থেকে তারপর রুমে এসে শুয়ে পড়ল। সারা রাতের ঘুমে সে জ্বর হলো সাকিবের চোখে। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে সাকিবের। রোদ এসে সোজা মুখে পড়ছিল। হঠাৎ সাকিব বুকের উপর ভারী কিছু অনুভব করল। মনে হলো কিছু একটা সাকিবের বুকের উপর আছে। চোখ দুটো ভালোভাবে মেলে দেখতে বিশাল বড় একটা শক খেলো সাকিব। আর বলতে লাগলো, রিহাপু এখানে কি করে এলেন? আর এভাবে আমার উপর শুয়ে আমাকে জোরে ধরে আছেন বা কেন? এই রিহা আপু, এই উঠুন। আরে আপনি আমার রুমে না থেকে এখানে কি করছেন? আরে উঠুন। আরে চুপ কর তো, আর একটু ঘুমাবো। আরে কি, আর একটু ঘুমাবেন? উঠুন বলছি। তারপর রিহা চোখ মেলে সাকিবকে দেখে লজ্জায় মুখ লাল করে উঠে বসেন। আরে এটা কোন ধরনের পাগলামি শুনি? একদম চুপ, আমার ইচ্ছা। এ বলে রিহা উঠে রুম থেকে চলে গেলেন। সাকিব তো কিছু না বুঝে হাবলার মতো বসে রইল। কি হলো এটা? তবে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগে। আর কিছু না ভেবে সাকিব উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে সজীব বসে আছে সাকিবের রুমে।
আর মুসকি মুসকি হাসতেছে। কি রে তুই এখানে? আর এভাবে হাসিস কেন রে? মামা, এটা কিন্তু ভালো করলি না তুই। আমি না তোর ভাই, তুই আমাকে এত বড় একটা কথা না বলে থাকতে পারলি? অদ্ভুত, আমি তোকে আবার কি না বলে থেকেছি? শালা, তুই যে রিয়ার সাথে প্রেম করছিস সেটা আমাকে বললো কি? এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি। শালা মাথা ফাটিয়ে ফেলবো তোর। কি সব আজে বাজে কথা বলস? কেন? কি আবার খারাপ করলাম? কাল রাতে তো তুই রিহাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাসনি। ওর কথা শুনে সাকিব তো পুরোই হাওয়া হয়ে আছে আর মনে মনে বলছে, এই শালা জানলো কিভাবে রিহাপু কাল রাতে আমার রুমে ছিল? না না, ওর ভুল ভাঙাতে হবে। ওই শালা কি সব উল্টাপাল্টা কথা বলস? হ্যাঁ, উনি নিজ থেকে আমার রুমে এসেছে, আমি ওনাকে সকালে দেখি। আর এটা বল যে তুই কিভাবে জানলি? কেউ মানে? রিহা তোর রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি রিমির সামনে গিয়ে পড়ে, তারপর তারা কি যেন কথা বলে, সেটা বলে রিমি হা হয়ে যায় আর তোর সিনিয়র আপু লজ্জায় তার রুমে ঢুকে যায়। সজীবের এমন কথা শুনে সাকিব মনে মনে বলতে লাগলো, আমি তো শেষ, এখন আমার কি হবে? এই ফাজিল মেয়েটা আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলেছে। এখন রিমিকে কি করে মুখ দেখাবো? লজ্জায় তো যেতেও পারবো না। আল্লাহ জানে কি কি বলেছে। এ কোদা, দড়ি ফেলো, এখনই উঠে পড়বো। না, তার চেয়ে ভালো একটা গামছা গলায় পেঁচিয়ে কলা গাছের সাথে ফাঁসি খাই। কি রাকিব, কি ভাবছিস? আর এমন হুডডট ফেস রিয়াকশন কেন দিচ্ছিস? চোখ শালা, এদিকে আমার মান সম্মান কিছুই নেই, আর এই শালা ঠাট্টা নিয়ে পড়েছে। হা হা, বললেই তো পারতি যে তুই ওনাকে ভালোবাসিস। এটা বলেই সজীব দৌড় দেয় আর সাকিব বলতে থাকে, যা শালা, এখন কি হবে? আচ্ছা, খাবার টেবিলে যাই। না না, সেখানে গেলে ইজ্জতের বাকিটাও খেয়ে ফেলবে ওরা। ঠিক তখনই রিমি রুমে আসে। ভাইয়া, আপনি এখনো এখানে বসে আছেন কেন? চলেন নাস্তা খাবো, সবাই অপেক্ষা করছে। কি আর করা, যেতে তো হবে, তা না হলে ওরা অন্য কিছু ভাবতে পারে। নিচে গিয়ে দেখে সবাই বসে বসে কথা বলছে আর সাকিবকে যখন দেখে তখনই মুসকি মুসকি হাসে। তারপর সবাই নাস্তা সেরে গিয়ে বসলো সোফায়। ডাইনিং টেবিলে সাকিবকে নিয়ে তারা অনেক হাসি মজা করলো। সাকিব, আমরা বিয়ে করব। সজীবের মুখে এমন কথা শুনে সেখানে থাকা সবাই একটু ভ্যাবাচেকা খেয়ে ওঠে। সাকিব তো আসমান থেকে পড়ল, কারণ গতকাল রাতেই বলেছে সে সাকিবকে ছাড়া বিয়ে করবে না, আর এখন নগদেই পাল্টে। তা হঠাৎ? না বন্ধু, হঠাৎ করে না, কাল রাতে ভেবে নিয়েছি। আর একা আমি না, সাথে তুইও করবি আমার সাথে। একই দিনে দুজনেই বিয়ে করব। কথাটা শুনে সাকিব বাকরুদ্ধ হয়ে পড়ে, আর বাকি সবাই তো থ হয়ে বসে আছে। রিহা তো একেবারে কান্নারত অবস্থায়। মানে আমি বিয়ে বিয়ে করবো মানে? মেয়েকে? আমি তো তাকে চিনি না। আব্বে, আমি তো চিনি। আর শোন, মেয়েটার সাথে বিয়ে হলে তুই খুশিই থাকবি, কারণ সে তোকে অনেক ভালোবাসে। কি সব যাতা বলছিস? আর কার কথাই বা বলছিস? এত কিছু তোকে বলতে পারবো না, শুধু জেনে রাখ, মেয়ের বাবার সাথে বিয়ে ঠিক করে এসেই তোকে জানাবো। সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কি আর বলবে। সজীবের কথা শুনে সাকিব জ্ঞান হারায় অবস্থা প্রায়। তখন সাকিব সজীবকে মনে মনে বলতে লাগলো, শালা কে না কে, চিনি না জানি না, আমার বিয়ে ঠিক করে ফেলেছে তার সাথে। সাকিব সবার দিকে তাকাচ্ছিল, দেখলো সবাই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছে, আর রিহাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে খুশি। কিরে সাকিব, ভার্সিটি যাবি না? কয়টা বাজে? সজীবের কথা শুনে সাকিব তাকিয়ে দেখে আর 40 মিনিট সময় আছে, তাই উঠে পড়ল। গোছ কাজ করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। দেখে রিহাও এসে দাঁড়িয়েছে সাকিবের পাশে। সাকিব একটা রিক্সা ডাক দেয়, আর সাথে সাথে রিহা গিয়ে উঠে বসে পড়ে। সাকিব তো দেখে দাঁড়িয়ে রইল। এই, দাঁড়িয়ে আছো কেন? লেট হয়ে যাবে, ওঠো। সাকিব আর কিছু না ভেবে উঠে পড়ে। তারপর গেটের কাছে নেমে ভাড়া দিয়ে ভেতরে চলে গেল। সোজা ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। ক্লাস দুটো করে আবার বাহিরে এসে গিয়ে বসে গাছের নিচে। ঠিক তখনই রিহা আর তার দুই বান্ধবী আসে, আর ওরা আসতেই সাকিব দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে নিল। সেই মুহূর্তে রিহা সাকিবকে ডাক দেয়। সাকিব, কই যাচ্ছ? এদিকে আসো। আপু, আমি সিগারেট আনতে যাচ্ছি। লাগবে না, এই নাও। এ বলেই রিহা সাকিবকে এক প্যাকেট রয়্যাল নেক্সট সিগারেট দেয়।
সাকিব দেখে তো পুরাই অবাক, সাথে তার বান্ধবীগুলোও অবাকের সেই চরমে। তখন রিহার এক বান্ধবী খুশি বলল, রিহা, তুই এই ছেলেকে সিগারেটের প্যাকেট দিচ্ছিস মানে? কিছুদিন আগেই তো তাকে থাপ্পড় মেরেছিলি সিগারেটের জন্য। হ্যাঁ তাই তো। ভালো বা না মানে ভালো হয়ে গেছিস বুঝলাম, কিন্তু রিহা কাউকে সিগারেট দিবে সেটাও দু চোখে দেখতে পারে না। কিরে বোন, তোর কি কিছু হয়েছে? আই, চুপ তারা। আর খুশি নি, সাবধানে কথা বল। তোরে কিন্তু। তা আপনি আমাকে সিগারেট দিচ্ছেন যে? সেটা আমার ব্যাপার, তুমি নাও। সাকিব সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা বের করে ধরায়, আর টানতে থাকে আর ভাবতে থাকে রিহার করা কাণ্ডগুলা, রিহা এমন পরিবর্তন হয়ে যাওয়াটা। কেন উনি এমন করছেন? কারণ কি? উনি কি আমাকে... এসব ভাবছিল সাকিব, আর ঠিক তখনই কে যেন পেছন থেকে শার্টের কলার চেপে ধরে। পেছনে তাকিয়ে দেখে কলেজের বড় ভাই শিহাব। ওনার দিকে সাকিব তাকাতেই উনি বলে ওঠে, ওই শালা, তোরে না বলেছি ক্যাম্পাসে সিগারেট না খেতে? তুই এবার কোন সাহসে সিগারেট খাচ্ছিস, তারপর তনির সামনে? ভাইয়া, আপনি যা বলবেন তাই শুনবো, তারপরও সিগারেট খেতে বারণ করেন না প্লিজ। তখনই রিহার বান্ধবী খুশি বলে ওঠে, ওই সিহাব, এদিকে আয়, তুই কথা আছে। এটা বলেই তাকে একপাশে নিয়ে যায় এবং কি কথা যেন বলতে থাকে, যা শুনে শিহাব হাসতে থাকে এবং এদিকে আসে। তা রিহার ট্রিট কখন দিবে রে? কিসের ট্রিট? এখনো বলিও নাই, আগে হোক তারপরে দেবো। যদি ট্রিট না পাই তাহলে হবে আর কি। আর সাকিব, সরি ভাই, সরি কেন? ওই দিনের ঘটনার জন্য ভুল হয়ে গেছে। যাই রে আমি। এ বলে শিহাব সেখান থেকে চলে যায়, আর সাকিব তখনও সিগারেট খেতে থাকে। এই সাকিব, আসো আমার সাথে। কোথায়? তুমি আসার মালিক, আসো। এত প্রশ্ন কেন করো? হ্যাঁ, আচ্ছা চলেন। তারপর রিহার সাথে কলেজ থেকে বের হয়ে একটা রিস্কায় উঠল। সাকিব রিস্কায় ওঠার পর রিহা সাকিবের কাঁধে মাথা রেখে সাকিবের হাতটা জড়িয়ে ধরে, আর সাথে সাথে সাকিবের ভিতর এক অন্যরকম ভালো লাগা শুরু করে। ব্যস্ত নগরে যে যার কর্মতে ব্যস্ত, কোলাহলে ক্লান্ত এই শহরে তখন দুজনেই মনে হয় ঘুরতেছে। রিক্সা চলছে তার নিজ গতিতে, ইলেকট্রিসিটি খুঁটিতে বসে শহুরে কাক ডেকেই চলেছে। পরিবেশের রূপ তখন অন্যরকম হয়ে পড়েছে। সাকিব ভাবতে লাগলো, রিহাপুর কাঁধে আমার মাথা রেখে হাতটা জড়িয়ে ধরাটা সাকিবের তখন খুব ভালো লাগছে। জানি না কেন, শুধু মনে হচ্ছে যেন আজীবন উনি এভাবেই জড়িয়ে ধরে থাকুক। ভাবতে লাগলো রিহার কাণ্ডগুলা। সকালে সাকিবের রুমে এসে জড়িয়ে ধরে সাকিবের বুকের উপর শুয়ে থাকা, সাকিবের কেয়ার করা, সাকিবকে আজ সিগারেটের প্যাকেট দেওয়া, আর এখন এভাবে কাঁধা মাথা রেখে হাতটা জড়িয়ে ধরা, সব কেমন যেন অন্য কিছুর ইঙ্গিত দিয়েছে। শুধু সাকিবের বোঝাটা বাকি। কিছুক্ষণ পর রিক্সাটা একটা পার্কে এসে দাঁড়ায়। সাকিব ও রিহার নেমে ভাড়া মিটিয়ে ভেতরে যায় এবং একটা জায়গায় গিয়ে বসে। তখন রিহা বলে, আচ্ছা সাকিব, একটা কথা জিজ্ঞেস করি। আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। বলো। না, আপনি আগে বলেন। তোমাকে যদি কেউ তার হৃদস্পন্দনে লুকিয়ে রাখার কিছু অনুভূতি বলে, যদি সে তোমাকে তার সবটা দিয়ে আগলে রাখতে চায় তার বুকে, যদি তোমার কাছ থেকে কিছুটা পরিমাণ ভালোবাসা চায়, তাহলে কি তাকে দিতে পারবে? রিহার এমন কথা শুনে সাকিব কি উত্তর দেবে তা বুঝতে পারছিল না, তাই একটা মুচকি হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সাকিব তখন উপলব্ধি করতে পারছিল যে হয়তো রিহাকে সাকিবের ভালো লাগতে শুরু করে, হয়তো ওনাতে সাকিব মুগ্ধ। কি হলো, কি ভাবছো, বলো না। আমি চাইবো সে যাতে আমাকে শুধু একটু ভালোবাসা দিয়ে তার মনের গহীনে আঁকড়ে রাখবে, আমাকে তার মধ্যেই আবদ্ধ রাখবে, আমাকে একটু সঙ্গ দিবে, আমার একাকিত্ব দূর করবে, ব্যাস, আর কিচ্ছু চায় না। সাকিবের প্রতিউত্তরে রিহা আর কিছু বলে না, একটু আগের মতো করে আবার সাকিবের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে। সাকিবও চুপচাপ বসে আছে। আচ্ছা, তুমি কি কিছু বোঝো না? কি বুঝবো? কিছু না। সাকিব বুঝতে পারছে রিহা যে একরাশ অভিমান নিয়ে কথাটা বলেছে, আর সাকিব ভাবতে লাগলো, আসলে হয়তো তাকে আমি ভালোবেসে ফেলেছি। ওনার এসব কাণ্ড, এসব পাগলামি আমাকে তার প্রতি আসক্ত করে ফেলেছে। চলেন ফুচকা খাবো। না, তুমি যাও, আমি খাবো না। তা কিভাবে হয়? আমি একা একা খাবো আর আপনি চেয়ে থাকবেন?
পরে আমার পেট খারাপ হলে? কথাটা বলতে রিহা সাকিবের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে, যেন এখনই কাঁচামরিচ দিয়ে চিবিয়ে খাবে। যা তুই গিয়ে গিল, আমি তাকাবো না সেদিকে। সাকিবের বুঝতে বাকি রইল না যে এবার প্রচণ্ডভাবে রেগে গেছে রিহা। তাই সাকিব আস্তে করে উঠে রিহার হাতটা ধরল, আর সাথে সাথে রিহা কেমন যেন কেঁপে উঠল। রিহা সাকিবের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সাকিব রিহার হাত ধরে আস্তে করে টেনে তুলল এবং রিহার হাতটা সাকিবের হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে নিল। রিহা সাকিবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, আর সাকিবও ওনাকে একটা আশ্বাসের দৃষ্টি দিয়ে তাকিয়ে প্রশান্তির একটা চাহনি দিল। আর সাথে সাথে মনে হলো রিহা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছেন। দুজন হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে আসলো এবং দোকানিকে বলল 2 প্লেট ফুচকা দিতে। মামা ঝাল বাড়াই দিন। আচ্ছা। দোকানে 2 প্লেট ফুচকা দিলে সাকিব আর রিহা নেয় এবং খাওয়া শুরু করে। সাকিব যেই একটা মুখে দিল, অমনি মনে হলো যেন সাকিবকে কেউ 8 বা 10টা কাঁচামরিচ খাওয়াই দিচ্ছে। কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে, চোখ দিয়ে সাকিবের পানি এসে পড়ে, আর সাথে সাথে সাকিব প্লেটটা রেখে দেয়। তা দেখে রিহা সাকিবকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এমন করো কেন? ঝাল ঝাল। কিছুক্ষণ পর রিহা তার ঠোঁট ছাড়িয়ে নিল সাকিবের থেকে। শুধু তখন বারবার রিহার ঠোঁটের ছোঁয়াটাই মনে পড়ছে, আর মনে মনে চিন্তা করছে, জানি না, এই কেমন এক ঘোর লাগা অনুভূতি। আমার ঠোঁট আবার সেই উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতে চাইছে। এই সাকিব, আর এই হ্যাঁ হ্যাঁ বলো না, মানে বলেন। কোথায় চলে গেলে? হ্যাঁ, এভাবে ডাকছি শুনতে পাও না? না মানে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা বারবার ভাবছিলাম। কেন, আবার পেতে ইচ্ছে করছে নাকি? আবার গেলে তো অনেক ভালো হতো। কি বলছো? কই না, কিছু না। আচ্ছা, ঝাল এখন কমেছে? কমেছে মানে? যে মিষ্টি খেয়েছি তা তো ময়রার মিষ্টি চেয়েও আরও মিষ্টা। কথাটা শোনার পর রিহা অনেকটা লজ্জা পায় এবং মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। ঝালের জন্য সাকিব আর ফুচকা খেলো না, অথচ এদিকে রিহা গপাগপ একটার পর একটা খেয়েই চলেছে। ভাবতে লাগলো, ফুচকা খাওয়ার সময় রিহাবুকে এক অপূর্ব মায়াবতী মনে হচ্ছিল, যেন এক অসম্ভব সুন্দর কোনো পরী। টক পানিগুলো ওনার ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছিল। তখন ইচ্ছে করছিল ওনার ঠোঁটে আবার মিশিয়ে দেই আমার ঠোঁট জোড়া। খাওয়া শেষে দুজন হাঁটতে লাগলো রাস্তার ফুটপাত ধরে। পড়ন্ত বিকেল, পরিবেশে তখন ঠান্ডা আবহাওয়া বিরাজমান। জাদুর শহরে ব্যস্ততা দেখছিল সাকিব আর হাঁটছিল। হঠাৎ হঠাৎ কোনো একটা গাছের ডাল থেকে কোকিলের কুহু কুহু করে ডাকছিল। তার মাঝে হুট করে রিহা সাকিবের হাত ধরে। ভেতরে এক অন্যরকম শিহরণ বয়ে যায়। কেন জানি সাকিবেরও ধরতে ইচ্ছে করল শক্ত করে। তাই আর দেরি না করে সাকিব ও সাকিবের হাত দিয়ে রিহার হাতটা মুষ্টিবদ্ধ করে নিল। দুজনে হাত ধরে আনমনে হাঁটছিল, কারো মুখে কোনো কথা নেই, হেঁটেই চলেছে। তখনই রিহা বলে ওঠে, সাকিব, বলেন। কখনো ছাড়বা না তো? ছাড়ার জন্য তো আর ধরিনি। রিহা আর কিছু বলল না, শুধু হাতটা খুব শক্ত করে চেপে ধরল, যেন মনে হয় এখনই কেউ এসে সাকিবকে ওনার কাছ থেকে নিয়ে চলে যাবে বহুদূর। রিক্সা নেব, চলেন। তারপর দুজনে একটা রিক্সা নিয়ে সেটাতে উঠল। রিহা সেই আগের মতো আবার সাকিবের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে। এবার সাকিব ও রিহার হাতে হাত রাখলো। নিয়তি কখন কাকে কি করে তা সত্যি কেউ বলতে পারে না। কখনো ভাবতেও পারেনি সাকিব জীবনটা আবার এভাবে গুছিয়ে নিতে পারবে, কাউকে আবার এভাবে নিজের করে পাবে। রিক্সা সাকিবের ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই দুজনে নামলো এবং ভাড়া মিটিয়ে ভেতরে যেতে লাগলো। রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই রিমি এসে দরজা খুলে দিল। সাকিবের সাথে রিহাকে দেখে কেমন যেন একটা মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেল। সাকিব ব্যাপারটা ঠিক বুঝলো না। সাকিব আর রিহা ভেতরে ঢুকে সামনে তাকাতে সাকিব অনেকটা অবাক, কারণ দেখলো সজীব দুজন বয়স্ক পুরুষ আর মহিলা নিয়ে বসে বসে কি যেন কথা বলছে। এরা তো রিমির আম্মু আব্বু না, তাহলে কারা এরা? রিহার দিকে তাকাতেই দেখলো রিহা কেমন বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ব্যাপারটা ঠিক হজম হলো না। ওই আন্টি, আপনার মেয়ে আর মেয়ের জামাই এসে গেছে।
সজীবের কথা শুনে সাকিব তো আর সাকিবের জায়গায় নাই। সাকিব বুঝতে পারছিল যে এরা রিহার মা বাবা। কি ব্যাপার মা, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আসলে আম্মু, মানে ওই একটু। আচ্ছা, বস এখানে, আই। তারপর রিহা গিয়ে রিহার আম্মুর পাশে বসে। সাকিব সাকিবের জায়গাতেই দাঁড়িয়ে রইল। তা দেখে সজীবও সাকিবকে বলে তার পাশে বসতে। সাকিবও গিয়ে বসলো। তা আন্টি, আপনার মেয়ে জামাইকে কেমন লেগেছে? দেখুন, আমার ভাইটা কিন্তু অনেক ভালো ছেলে, আর আপনার মেয়েটাকেও অনেক ভালোবাসে। সজীবের মুখে এমন কথা শুনে সাকিব লজ্জায় মাথা তুলেও তাকাতে পারছিল না। কি বলবে আর সেখানে। আচ্ছা মা, তুই সাকিবকে ভালোবাসিস তো, তাই না? আপু। তাহলে আঙ্কেল, আর দেরি কিসে, চলুন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। শুভ কাজে দেরি করতে নেই। সেটাও অবশ্য ঠিক। সাকিব সেখানে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তারপরও 1 কেজি সাহস বুকে তুলে বলল, আঙ্কেল, সজীব অবশ্য আপনাকে আমার সম্পর্কে সমস্ত কিছুই বলেছে। জানি আপনার মেয়ে আমাকে কতটা ভালোবাসে। তারপরও বলছি, আমি হয়তো ওকে আপনার বাসার মতো সব সুখ দিতে পারবো না, তবে ততটুকু দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। একটানে কথা সবগুলো বলে ফেলল সাকিব। বাবা, আমার মেয়ের সুখ যেখানে, আমাদের সুখও সেখানে। আমার অনেক দিন ধরে বলছে যে সে নাকি তার মনের মতো ছেলে পেয়েছে। এটা সেটা বলে বলে তোমার আন্টির কান ফালা করে দিয়েছে। তাই আজকে সজিত যখন কল দিয়ে ডেকেছে, তখন সব শোনার পর আমি এটাই ভালো মনে করি, আর তোমাদের দুইজনের সুখের চিন্তা করে সিদ্ধান্তটা নেই। তাহলে আর অসুবিধা নেই। তাহলে আঙ্কেল, বিয়ের তারিখ ঠিক করে আমাদের জানিয়ে দিবেন। আচ্ছা বাবা। তারপর এমন আরো অনেক কথাবার্তা বলে সবাই আড্ডা দিতে লাগলো। তার মাঝে রিমি এসে নাস্তা পানি দিয়ে গেল। অন্যদের সাথে বিয়ের সমস্ত কথাবার্তা শেষ করতে করতে প্রায় রাত হয়ে যায়। তারপর রিহা ও রিহার মা বাবা চলে যায়। এদিকে তো সাকিবরা সবাই খুব খুশি। তার মাঝে সজীব আরো বেশি খুশি। একদিনে 2 বিয়ে, তার উপর সজীব তাড়াতাড়ি বইয়ের আদর পাবে তাই। তারপর সবাই খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে ঘুমোতে চলে গেল। কাল থেকে আবার বিয়ের শপিং শুরু হবে। রিহার বাবা বলে গিয়েছেন বিয়ে নাকি খুব তাড়াতাড়ি দিবেন, তাই মনে হয় না কাল থেকে রেহাই পাবে সাকিব। সুতরাং এখন ভালো করে ঘুমানো দরকার সাকিবের। সকালে সজীব গিয়ে সাকিবকে ডেকে তুলল, যার কারণে সাকিবের ঘুমটা ভেঙে যায়। সাকিব উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার টেবিলে গেল। মামা, রিহার আব্বু আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করেছে। মানে আর 5 দিন বাকি আছে? হুম। এত তারা কিসে রে ভাই? ওই হারামি, চুপ, আগামী শুক্রবারই বিয়ে হবে। সজীবের কথায় সাকিব বলল, এই কুত্তা জ্বালায় আর বাঁচলাম না। এভাবে তারা কথা বলতে লাগলো। সকাল 11টা বাজতেই রিহার কল। হ্যালো সাকিব। হ্যাঁ বলেন। সুজিতদের নিয়ে এই শপিং মলে চলে আসো, আমরা ওইখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর সাকিব, সজীব আর রিমি রেডি হয়ে রওনা দিল শপিং মলের উদ্দেশ্যে। মলে পৌঁছে সাকিবরা রিহাদের সাথে গেল ভেতরে। তারপর শুরু বিয়ের কেনাকাটা। সকাল 11:30টার মলে ঢুকেছিল। বিকেল 4টা বাজে মোটামুটি শেষ হলো। এটা নিচ্ছে ওটা নিচ্ছে, এখানে একবার ওখানে একবার। মল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খেয়ে দিয়ে সবাই বের হলো এবং বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় এসে সাকিব রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল আর বলতে লাগলো, শালার মেয়েরও পারে রে ভাই, শপিংয়ে গেলে তাদের আর হুঁশ থাকে না। এভাবে 3 দিন কেটে গেল বিয়ের কেনাকাটা করতে করতে। তারপর একে একে সব আয়োজন শেষ হলো। আজকে সাকিব আর সজীবের বিয়ের সাজে বসে আছে। কাজে এসে বিয়ে পড়াচ্ছে। তারপর দিন কবুলের মধ্যে বিয়ে শেষ। সাকিব ছাদে দাঁড়িয়ে আছে। সজীব আগেই ঢুকে গেছে বাসর ঘরে। হঠাৎ সাকিবের ঘাড়ে কে যেন হাত রাখে। সাকিব তাকাতেই দেখে কলেজের বড় ভাই মানে শিহাব। কি ব্যাপার নতুন জামাই, বউকে রুমে একা রেখে এখানে কি করো? না মানে এমনি দাঁড়িয়ে রয়েছে। তো যাও, তোমার সিনিয়র বউ তো রুমে একা একা বসে আছে। যাচ্ছি। আরে এখন যাও। আর শোনো, গিয়ে কিন্তু বিড়ালটা ভালোভাবে মারবা, আমি যেন শীঘ্রই মামা ডাক শুনতে পাই। শিহাবের কথা শুনে সাকিব লজ্জায় পড়ে যায়। লজ্জা পরে পাইও, এখন যাও। তারপর ছাদ থেকে নেমে নিজের রুমের সামনে গেল সাকিব।
দরজাটা খুলে আস্তে করে ভেতরে গেল এবং দরজা লাগিয়ে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। রিহা নেমে এসে সাকিবকে সালাম করলো। বসো। তারপর রিহা বিছানায় গিয়ে বসলো। সাকিব আস্তে করে তার ঘোমটা তুলল। আমার বউটাকে তো অনেক সুন্দর লাগছে আজকে। তাই? সত্যি। আর এমনিও আমার সিনিয়র বউটা খুব সুন্দর। পাম দিবা না একদম। আরে পাম কই দিলাম, সত্যি তো বললাম। তা ভালোবাসবা তো নাকি কষ্ট দিবা? কষ্ট দেওয়ার কথা কখনো ভাবতেও পারিনি পাগলি। আমার শুধু তোমার বুকে একটু ঠাঁই দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। সাকিব আর কিছু বলল না। রিহাকে সোজা বুকে টেনে নিয়ে আসলো আর কপালে একটা চুমু এঁকে দিল। তারপর তাকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। এই পাগল, লাইট জ্বালিয়ে সব করবা নাকি? পাঠকেরা দেখে ফেলবে তো। ও হ্যাঁ, তাই তো। তারপর উঠে লাইট নিভিয়ে দিল সাকিব, যাতে আপনারা কেউ না দেখতে পান।